যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো আমি আবার কিছু কথা রিপিট করব। সেটা হচ্ছে তোমরা সবাই ক্যামেরাটা অন করবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, কেউ আমার কথা বুঝতে না পারলে আমাকে ভয় পাওয়ার দরকার নেই। দেখো এখানে তোমরা যারা পড়তে আসছো তারা সবাই ক্লাসের বাইরে পড়তে আসছো। সো এখানে সবাই মানে টাকা দিয়ে পড়তেছো, সো তোমাদের বুঝে নেওয়ার দায়িত্বটাও কিন্তু বর্তায় তোমাদের উপরেও, আমার উপরে বর্তায়, যেমন তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো ঠিক প্রপারলি তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা জানানোর দায়িত্বও কিন্তু তোমাদের। সো আমি যেহেতু তোমাদের মনের কন্ডিশন বুঝবো না যে তোমরা আসলে বুঝতেছো কি বুঝতেছো না, তাহলে তোমাদেরকে জানাইতে হবে। সো সবাই ক্যামেরাটা অন করো, এখনো ক্যামেরা অন করো নাই তোমরা। ক্যামেরাটা অন করো, না হলে আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, ফেসিয়াল এক্সপ্রেশন বা সামথিং। হ্যাঁ, গুড। সবাই এখনো অন করে নাই। সুমাইয়া ইসলাম, রিশা, ওকে, থ্যাংক ইউ। তো দেখো এখানে এই যে লেকচারটা আমি প্রিপেয়ার করেছি, এখানে প্রথমে আমি লেকচারের একটু আউটলাইনটা দিয়ে দিই, তোমাদের পড়তে সুবিধা হবে। এখানে জ্ঞানমূলক প্রশ্ন, দেখো এটা ফার্স্ট লেকচার। এটা জ্ঞানমূলক প্রশ্নের কিছু লিস্ট আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, এরপর অনুধাবনমূলক প্রশ্নের কিছু লিস্ট আমি ফার্স্টে দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের উপরে। মানে আমাদের এই যে টপিকস আজকে পড়াবো শুধু যে এই টপিকসের উপরে তা না, এই চ্যাপ্টারের উপরে, এই চ্যাপ্টারে যে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে কোশ্চেন গুলো আছে সেগুলোর লিস্ট এখানে আমি দিয়েছি। এরপর আমি তোমাদের হচ্ছে যে টপিকস গুলা সেগুলা দেওয়ার চেষ্টা করেছি, সবগুলা মোটামুটি এখানে একটু ডিটেলসে আছে। কারণ এরপরে দেখো কিছুক্ষণ মানে একটু পর পরই আমাদের কোশ্চেন কি টাইপের হবে সেগুলা একটু এক্সপ্লেন করা আছে। যেমন এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন, এবং লেকচারের শেষে আমরা অ্যাড করেছি হচ্ছে সিকিউ বা হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন কি টাইপের হতে পারে, সাথে এমসিকিউ, সবগুলা অ্যাড করেছি আর কি। এইভাবে এভাবে লেকচারটা সাজানো হয়েছে। আমি এই লেকচারটা একটু পর তোমাদের হচ্ছে গ্রুপে আপলোড করে দিব, সো ওখান থেকে তোমরা দেখে নিবা, দেখবা আর কি। তো এখন আমরা পড়া স্টার্ট করি। লাইবা এখনো জয়েন করে নাই, সো আচ্ছা আমরা শুরু স্যার করি। বললো তো এখনই আসছে। স্যার আমরা ওকে, শুরু করি, ও চলে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো দেখো প্রথমে আমরা জানবো উপাত্ত বা ডেটা, যেটা বাংলাতে আমরা সবাই জানি ডেটা, এটা আসলে সরি ইংলিশে জানি সবাই ডেটা, যে বাংলাতে কিন্তু এখানে বলা হচ্ছে উপাত্ত। তো ডেটা যে কথাটা আমরা বলি এটা আসলে বহু বচন, মানে প্লুরাল নাম্বার। এর এক বচন হচ্ছে ডেটাম। আর এই ডেটাম শব্দটা আসছে হচ্ছে, এই যে দেখো এখানে আমি একটু হাইলাইট করে দিই, ডেটা শব্দের অর্থ হচ্ছে ফ্যাক্ট, যার এক বচন হলো ডেটাম। তো এই কথাটা আসছে গ্রিক একটা ওয়ার্ড থেকে। মাঝে মাঝে এটা এমসিকিউতে আসে যে ডেটা শব্দটা কোথা থেকে এসছে, এটার উৎপত্তি কোথায়, গ্রিক শব্দ এটা ডেটা। আর ডেটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ডেটাম, এটা মাথায় রাখবা। সো ডেটা বহু বচন আর ডেটামটা হচ্ছে এক বচন। তো ডেটাটা কি আসলে? ডেটাটা হচ্ছে আমরা যে তথ্যগুলা ব্যবহার করছি সেখানে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লাইবা তুমি কি ভুলে গেছিলে নাকি? জি স্যার। ভুলে গেলে তো হবে না, তুমি তো ফেসবুকেও ইনঅ্যাক্টিভ দেখলাম। আচ্ছা যাই হোক, সবাই দেখো ক্যামেরা অন করেছে, তুমিও ক্যামেরা অন করে জয়েন করো। আমরা মাত্রই শুরু করলাম, এখনো কিছুই পড়িনি। তো উপাত্ত তার মানে হচ্ছে যেটা আমরা নর্মালি আমাদের বইয়ে বা হচ্ছে যে কোনো জায়গায় যেটা দেখি, লেটার, তারপর অ্যালফাবেট বা হচ্ছে নাম্বার, যে কোনো কিছু, তোমার নাম বা হচ্ছে তোমার ঠিকানা, এনিথিং, যেগুলো আমরা হচ্ছে কাঁচা মাল বা হচ্ছে এমনি নর্মালি দেখি, সেগুলো হচ্ছে ডেটা, এগুলো প্রসেসড না। যেমন ধরো আমি যদি তোমার ইনফরমেশন জানতে চাই, তুমি বলবা আমার নাম, আহ, ধরো যেখানে সুমাইয়া ইসলাম আছে, আমার নাম সুমাইয়া ইসলাম, আমার বাবার নাম অমুক, আমার মায়ের নাম অমুক, এভরিথিং, এগুলো হচ্ছে ইনফরমেশন, কারণ তুমি একটা প্রসেস করে নিচ্ছ। কিন্তু আমি যখন বলছি র্যান্ডমলি যে তোমার নাম, তা এবার তুমি ধরো একটা এসে মতো লিখে দিলা, যে তোমার এভরিথিং তুমি লিখে দিলা,
সেখান থেকে তাহলে আমি তোমার নামটা সিলেক্ট করে নিলাম, তারপরে তোমার বাবার নামটা সিলেক্ট করে নিলাম, প্রসেস করলাম আর কি। তো এইগুলা হচ্ছে ইনফরমেশন। তার মানে তথ্য এবং উপাত্ত, এই দুটার ভিতরে পার্থক্যটা কি তোমরা বুঝতে পেরেছো? তথ্য হচ্ছে প্রসেসড, মানে একবারে সলিড ইনফরমেশন, মানে সলিড, যেটা দেখে আমরা বুঝবো যে এটা, যেমন একজনের নাম, একজনের বাবার নাম, এগুলা হচ্ছে তথ্য। কিন্তু আমরা উপাত্ত কি বলছি? উপাত্ত যদি আমি বলি যে সেখানে তার বাবার নামও থাকবে, কিন্তু আরো অনেক কিছু আছে, মানে এক কথায় পুরো এসে, মানে রচনা যেমন লেখা হয় এরকম বিশাল কিছু, মানে অনেক কিছু, বিশাল তথ্য ভান্ডার। যেমন গ্রামীণ ফোনের ডেটাবেজে, বা গ্রামীণ ফোন যে আমরা হচ্ছে যে কোম্পানি সিম ইউজ করি, ওদের সমস্ত কাস্টমারের ইনফরমেশন সেখানে থাকে। তো সেখানে তাদের যে ডেটা ভান্ডার, সেখানে সব কিছু আছে। আবার যদি আমি একজনের ইনফরমেশন চাই, তখন সেখান থেকে কিন্তু একজনের ইনফরমেশন আমাকে দিচ্ছে। তো সেটা হবে হচ্ছে তখন উপায়, মানে তথ্য, একজনের তথ্য আমি নিচ্ছি বিশাল ডেটার ভান্ডার থেকে। তো এখানে দেখো ডেটা কি কি আছে, নিউমেরিক, নিউমেরিক মানে নাম্বার, বুলিয়ান, নিউমেরিক, এখানে ক্যারেক্টার। তো এগুলো আসলে তোমাদের আসবে না, আমি জাস্ট বোঝার জন্য তোমাদের দিয়েছি। যেমন তুমি অডিও ভিডিও যে ফাইলটা, তোমার তোমার অডিও ভিডিও ফাইল যেগুলো তুমি ভিডিও দেখো, সেটাও কিন্তু ডেটা। তো এগুলা হচ্ছে ডেটা। আর এখানে দেখো আমি সুন্দর করে একটা দিয়েছি, ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাই। যেমন দেখো, কোনো ছাত্রের প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর হলো ডেটা। অপরপক্ষে সকল বিষয়ের প্রাপ্ত নম্বর হিসেব করে তৈরি করা ফলাফল বা রিপোর্ট হলো তথ্য। তার মানে তোমার যে রেজাল্টটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে তথ্য। আর সব বিষয়ের নাম্বার যদি আলাদা আলাদা ভাবে লেখা হয়, তখন সেটা হবে ডেটা। তাহলে এখন ক্লিয়ারলি বুঝছো এটা সবাই? না বুঝলে কিন্তু বলবা যে স্যার এটা বুঝি নাই। তো এখন স্যার দেখো, তাহলে কি আমরা বলতে পারি কি যে ডেটাকে প্রসেস করেই আমরা তথ্য পাবো, হ্যাঁ এরকম অবভিয়াসলি বলতে পারি ডেটাকে না? প্রসেস করে আমরা তথ্য পাবো। এখানে তো দিয়েই দিছি, দেখো ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাচ্ছি, ডেটাকে প্রসেসিং করে আমরা ইনফরমেশন পাবো। তার মানে ডেটা যেগুলো আছে, যেমন আমি যদি বলি যে 10 জনের আহ, তোমাদের 10 জনের টিউশন ফি যদি আমি ক্যালকুলেশন করি, সবার আলাদা আলাদা টিউশন ফি, ধরো 10টা কলেজে পড়ো 10 জন, দেন আমি সবাই একসাথে বললাম যে 10 জনের টিউশন ফিস হচ্ছে এত টাকা, তাহলে 1000 টাকা, এক একজনের 100 টাকা করে, তাহলে 1000 টাকা হয়ে গেল। তখন এটা হচ্ছে রেজাল্ট বা হচ্ছে ইনফরমেশন যে 10 জনের টিউশন ফিস হচ্ছে এত। তো এটা হচ্ছে তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য। এখন পার্থক্যটা আমি সাইড বাই সাইড এখানে দিয়ে দিয়েছি, দেখো। সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল সমূহকে উপাত্ত বলে। তার মানে আমরা ওই যে যদি একটা রেজাল্ট তৈরি করতে যাই, প্রত্যেক সাবজেক্টের নাম্বারগুলা উপাত্ত। আর যখন এই উপাত্তগুলো প্রসেস করে কিছু পাচ্ছি, তখন সেটা হচ্ছে তথ্য। তথ্য হচ্ছে সুশৃঙ্খলভাবে সাজানো ডেটা বা ব্যবহার করা যায় যেটা। আচ্ছা, তথ্যের ক্ষুদ্রতম একককে বলা হয় উপাত্ত। ওই যে আমরা বললাম যে ডেটাম, যে কথাটা বললাম, সেটাকে ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। আর ডেটাকে প্রসেস করে তথ্য পাওয়া যায়। তো এই দুই একটা ইনফরমেশন, দুই একটা পার্থক্য জানলেই চলবে তোমাদের। আমি অনেকগুলা দিয়ে দিয়েছি এখানে। তো আহ, আসলে তোমাদের এটা সর্বোচ্চ 2 মার্কসের জন্যই আসে, এটা কিন্তু 4 মার্কসের জন্য আসবে না বা 3 মার্কসের জন্য আসবে না। এটা শুধু জ্ঞান বা অনুধাবনমূলক প্রশ্নতেই আসে যে ডেটা এবং মানে উপাত্তের মধ্যে পার্থক্য কি, সরি তথ্য এবং উপাত্তের মধ্যে পার্থক্য কি। জাস্ট এতটুকু জেনে নিলাম আমরা, কারণ চলে আসে এটা অনেক সময়। এখন দেখো আসছে যোগাযোগ। আর যেহেতু আমাদের সাবজেক্টের নাম তথ্য যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তো আমরা তথ্য কি সেটা জানলাম। এখন জানবো যোগাযোগ প্রযুক্তি। তো যোগাযোগ কি? কোলাবোরেশন, মানে কমিউনিকেশন, এক স্থান থেকে আরেক স্থানের মানুষের সাথে বা ডিভাইসের মধ্যে, মানে যেটা হতে পারে যন্ত্র নির্ভর বা নর্মালি আমি কারোর সাথে কথা বলছি, সেটা হচ্ছে যোগাযোগ, তাই না? ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলছো থ্রু এ ডিভাইস, অবভিয়াসলি দ্যাট ক্যান বি এ মোবাইল ফোন অর কম্পিউটার অর ট্যাবলেট, যে কোনো কিছু, তুমি যে কোনো মাধ্যম ইউজ করে তুমি যোগাযোগ করতে পারো। তো এই যে যোগাযোগ, কমিউনিকেশন করছো বা যোগাযোগ করছো, তথ্যের আদান প্রদান করছো, তুমি যদি কথা বলো সেটাও কিন্তু তথ্যের আদান প্রদান, তাই না? ধরো তুমি কথা বলছো, কথা বললে কি তোমার ভয়েস ট্রান্সফরমেশন হচ্ছে, তুমি ভয়েস ট্রান্সমিট করছো, তো এটাও কিন্তু তথ্যের আদান প্রদান। তার মানে যোগাযোগ মানে হচ্ছে
দুইজন আলাদা জায়গায় আছে, দুইজনের মধ্যে তথ্যের আদান প্রদান হচ্ছে, এটা হচ্ছে যোগাযোগ। আর প্রযুক্তি কি? প্রযুক্তি হচ্ছে যে বিজ্ঞানের একটা শাখা, প্রযুক্তি বিজ্ঞানের একটা শাখা, বা যেখানে আমাদের এই যে আমি যেমন যোগাযোগ করার জন্য আমি যে কোনো একটা প্রযুক্তি ব্যবহার করছি, আমি মোবাইল ফোন ইউজ করতে পারি, কম্পিউটার ইউজ করতে পারি, বা ট্যাবলেট ইউজ করতে পারি, হোয়াট এভার ইট ইজ, বাট ইটস এ গিফট ফ্রম টেকনোলজি। এটা টেকনোলজির একটা গিফট বা টেকনোলজির একটা ব্লেসিংস, আশীর্বাদ, যেটা আমরা ইউজ করছি। তাহলে যোগাযোগ প্রযুক্তি, যোগাযোগ হলো এই প্রযুক্তি ব্যবহার করে আমরা যে কাজটা করছি, মানে কমিউনিকেশন করছি, একের সাথে একে অপরের মধ্যে তথ্যের আদান প্রদান করছি। তাহলে এখন বলি তথ্য প্রযুক্তি কি? সবগুলা কম্বাইন করে আসে তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকীকরণ, পরিবহন, বিতরণ এবং ব্যবস্থাপনার মধ্যে সংশ্লিষ্ট প্রযুক্তিকে বলা হয় তথ্য প্রযুক্তি। তার মানে যে কোনো তথ্য তুমি সংগ্রহ করতে পারো, তারপর সেটা বৈধ কিনা সেটা যাচাই করতে পারো, দেন সেটা সংরক্ষণ বা প্রিজার্ভ করতে পারো, এরপর সেটাকে আপডেট করতে পারো। এখানে বাংলা কথাগুলো দেওয়া হয়েছে, তো এই জন্য একটু মানে বাংলা কথাগুলো আমাদের কাছে মানে অপরিচিত লাগে, কিন্তু আমি যদি এটা ইংলিশে বলি আপডেট করা, তাহলে কিন্তু সেটা ইজি মনে হয়। এখানে দেখো আধুনিকীকরণ দিছি, কিন্তু যদি আমি বাংলাতে ইংলিশে বলি আপডেট, তাহলে দেখো তোমরা ইজিলি বুঝতেছো যে আপডেট। আচ্ছা, যাই হোক। আর পরিবহন, আবার দেখো পরিবহন, পরিবহন কথাটা কি? মানে ক্যারি করা বা পরিবহন করা। তো এখানে যদি আমি বলি ট্রান্সমিট করা বা ট্রান্সফার, মানে এক জায়গা থেকে পাঠানো, সো সেন্ডিং, সেটা আরো ইজিলি বোঝা যায়। তো বিতরণ করা, এরপর ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট করা। তার মানে তথ্য প্রযুক্তি হচ্ছে তথ্য সংগ্রহ করে সেগুলা সঠিক কিনা যাচাই করে আমরা সেগুলা আবার ম্যানেজ করব, এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। এবং সেটা কার সাহায্যে? প্রযুক্তির সাহায্যে। তথ্য সংগ্রহ করে প্রযুক্তির সাহায্যে সেটা বৈধতা যাচাই করা, সংরক্ষণ করা ইত্যাদি কাজ করাকেই তথ্য প্রযুক্তি বলে। তোমরা কি বুঝছো তথ্য প্রযুক্তি কাকে বলে? রেসপন্ড করতে হবে মুখ দিয়ে, ঠিক আছে? বলবা যে জি স্যার জি বুঝছি আর নট। জি আচ্ছা, স্যার। এখন আসছে যোগাযোগ প্রযুক্তি। তাহলে যোগাযোগ প্রযুক্তি কি? প্রযুক্তি ব্যবহার করে যে যোগাযোগ ব্যবস্থা, সেটাই যোগাযোগ প্রযুক্তি। আগে যেমন বললাম যে প্রযুক্তি বা প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যে ব্যবহার করছি সেটা তথ্য প্রযুক্তি। তাহলে এখানে যোগাযোগ প্রযুক্তি কি? যোগাযোগ প্রযুক্তি হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে বা বিজ্ঞানের কোনো অবদান আমরা ব্যবহার করে যে যোগাযোগ ব্যবস্থা আমরা নিয়ন্ত্রণ করছি, যেমন মোবাইল, ইন্টারনেট বা হচ্ছে কম্পিউটার, এটার মাধ্যমে আমরা যোগাযোগ করি। সো এটা সেটা দেখো, এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তার মানে আমি যদি মানে খাস বাংলায় বলি যে আহ প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করাকেই বা তথ্যের আদান প্রদান করাকেই যোগাযোগ প্রযুক্তি বলে। দেখো সেই কথাটা এখানে ঘুরিয়ে দিয়েছে যে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে তথ্যের আদান প্রদান বা তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। তার মানে কি? তথ্য আদান প্রদানে ব্যবহৃত প্রযুক্তি, তার মানে প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করাকেই যোগাযোগ প্রযুক্তি বলে। দ্যাটস ইট। তো এখানে আছে টেলিকমিউনিকেশন, এটা দরকার নাই। ইন্টারনেট, ইন্টারনেটটা একটু জেনে নাও। ইন্টারনেট যদিও আসে, একবার মনে হয় আসছে ইন্টারনেট কি। আর তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, এই জিনিসটা আর কি পড়বা তোমরা। আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি কোনটা পড়বা। আমি যেটা পড়তে হবে সেটা আমি একটু ইন্ডিকেট করে দিই, হ্যাঁ। তথ্য কি সেটাও পড়বা। হ্যাঁ, উদাহরণটা দেখবা, উদাহরণটা দেখলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, আর পার্থক্যগুলা দেখবা। এখানে আমি কিছু জিনিস দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে, আর কিছু জিনিস আছে যেগুলো সলিড, তোমাদেরকে যে ইনফরমেশন পড়তেই হবে। আচ্ছা, তো এখন যেগুলো আমরা পড়লাম সেগুলোর উপর বেস করে দেখো কিছু কোশ্চেন আছে, জ্ঞানমূলক কোশ্চেন। বলছে উপাত্ত কি, তথ্য কি, তথ্য প্রযুক্তি কি। উপাত্ত কি? উপাত্ত হচ্ছে তথ্যের কাঁচামাল, তাই না? খাস বাংলায় বলবে কি? তথ্যের কাঁচামাল। আচ্ছা, তথ্য কি? উপাত্তকে প্রসেস করে তথ্য পাওয়া যায়, তাই না? উপাত্ত বা ডেটাকে প্রসেসিং করে
যে যা কিছু পাওয়া যায় তাকে তথ্য বলে। আচ্ছা, এখন বলছে তথ্য প্রযুক্তি কি? তথ্য প্রযুক্তি কি? প্রযুক্তি ব্যবহার করে তথ্যের আদান প্রদান করাকেই তথ্য প্রযুক্তি বলে। আচ্ছা, যোগাযোগ প্রযুক্তি কি? প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ করাকেই যোগাযোগ প্রযুক্তি বলে। আচ্ছা, ইন্টারনেট কি? ইন্টারনেট কি? ইন্টারনেট হলো সারা বিশ্বব্যাপী বিস্তৃত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। দেখো, নর্মাল সেন্সে চিন্তা করো, তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে ডেটার আদান প্রদান করো, হয়তো ব্লুটুথের মাধ্যমে বা শেয়ারিটের মাধ্যমে দুইজনের মধ্যে কানেকশন থাকে। কিন্তু যখন ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হও, তখন সারা বিশ্বের সাথে তুমি কানেক্টেড হচ্ছ। তো এই যে সারা বিশ্বের বিশাল একটা নেটওয়ার্ক, এই যে আমি ঢাকা মোহাম্মদপুরে বসে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমরা হয়তো কেউ ঢাকার বিভিন্ন প্রান্তে আছো। তো এই যে ইন্টারনেট যদি না থাকতো তাহলে এটা সম্ভব ছিল না, কারণ ইন্টারনেট একটা বিশাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কে আমরা যুক্ত হয়েছি। সো ইন্টারনেটটা কি একটু দেখবা। আচ্ছা, এখানে স্মার্টফোনের কথাটা লেখা হয়েছে, যে স্মার্টফোন কি। স্মার্টফোন কি আপাতত আমরা দেখবো না, এটা কোশ্চেনটা ইয়ে দেওয়া হয়েছে, মানে স্মার্টফোনটা পরে আছে। তো এখন দেখো, বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ টাইপ কোশ্চেন, যে আমরা যেগুলো পড়লাম তারপরে কি কি আসতে পারে। দেখো, তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বোঝায়? পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা, শব্দকে ডিজিটাল ফরম্যাটে ইলেকট্রনিক ডেটায় রূপান্তর, ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেওয়া, তথ্য রাখা ও একে ব্যবহার করার প্রযুক্তি। বলো কোনটা? স্যার 4 নাম্বার ঘ। হ্যাঁ, এক্স্যাক্টলি। তথ্য রাখা ও একে ব্যবহার করার প্রযুক্তি, মানে তথ্য সংরক্ষণ করা এবং একে ব্যবহার করার প্রযুক্তি, এটাই হচ্ছে তথ্য প্রযুক্তি। তাহলে বলছে তথ্য যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি? মানে কোনটার ব্যবহার করে আসলে যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। দেখো, আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি, লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার, একসারি ইন্টারেক্টিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ব্যবহার। কোনটা বলো তো? স্যার কম হবে। হ্যাঁ, আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি, কারণ এটার মধ্যে দেখো সব কিছু আছে। কারণ এখানে যা যা বাকিগুলো আছে এগুলা সবই এইটার মধ্যে আছে। আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তির মধ্যে যোগাযোগ ব্যবস্থাও আছে, ইন্টারনেটও আছে, আবার লোকাল এরিয়া নেটওয়ার্কও আছে। সো 1 নম্বরটা বা ক হবে অ্যান্সার। সবাই বুঝতেছো? জি স্যার। আচ্ছা, লাইবা হুম। আছো তুমি? জি স্যার। হ্যাঁ, তুমি কি বুঝতেছো মানে যেগুলো আমরা পড়ছি? জি স্যার। তুমি কি কথা কম বলো নাকি? মানে কথা অনেক মানে স্লো শোনা যাচ্ছে। দেখো, এগুলা জানতে হবে, তুমি যেহেতু পড়তেছো, সো এগুলা না জানলে বা না বুঝলে তোমাকে বলতে হবে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, তোমার কি পড়া ছিল আজকে? জি স্যার, সমস্যা নেই স্যার, টাইম চেঞ্জ করা গিয়েছে। ও আচ্ছা, তাহলে এই টাইমটাই আমাদের ফিক্সড, তাই না? আমরা 6:30টায় পড়বো জি তাহলে। স্যার। ওকে। তাহলে দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে নিচের কোনটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে? বই পড়া যায়, মানে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কি কি করা যায়? বই পড়া যায়, ব্যাংকের লেনদেন করা যায়, গেম খেলা যায়। নিচের কোনটি সঠিক? তাহলে কোনটি? তিনটাই করা যায় না? ও, তিনটাই। জি স্যার, 4 হবে হ্যাঁ, অ্যান্সার ঘ। তিনটাই। এক্স্যাক্টলি, তার মানে সবগুলাই করা যায়। আচ্ছা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত বিষয় কোনটি? তথ্যসমূহ সংরক্ষণ করা, তথ্যগুলো প্রক্রিয়াজাতকরণ করা, তথ্যসমূহ ইনপুট দেওয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্যার অন্তর্গত বিষয় কোনটি? তাহলে চারটাই 4টাই হবে। হবে, কারণ হ্যাঁ তিনটাই হবে। 4টাই হবে, জি তিনটেই হবে 4টাই। স্যার। সবগুলা হবে, জি। 3টাই। তথ্য সংরক্ষণও করি, প্রক্রিয়াজাত করি, তথ্য সময় ইনপুট দেওয়া, এই কারণে এগুলাই তো পড়লাম আমরা। এই যে দেখো, তথ্য জি। প্রযুক্তি, এই যে সংগ্রহ, বৈধতা যাচাই। তাহলে এ গেল আমাদের হচ্ছে মোটামুটি ভাবে, যেটা একবারে শুরুতে যেগুলো ছিল সেটা। এখন আমরা পড়বো হচ্ছে বিশ্বগ্রাম। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার এমসিকিউ এর অ্যান্সার গুলো একটু হাইলাইট করে দিলে আমাদের সুবিধা হতো। আচ্ছা, এমসিকিউ এর অ্যান্সার গুলা তো আমি তোমাদের ভিডিওতেই বলে দিচ্ছি, আমি আসলে এখানে দিই নাই অ্যান্সারটা। মানে আমি তো পড়াচ্ছি তোমাদেরকে। তো তোমার যদি অ্যান্সার প্রয়োজন হয়, আমি তোমরা আমাকে বললে আমি এগুলো অ্যান্সারটা দিয়ে দিব। তারপরেও তোমরা, আমি আচ্ছা যখন স্যার। ভিডিওটাও দেখতে পারো, ভিডিওটা জি দেখলেও জি স্যার। অ্যান্সারটা পাবা। আমি ভিডিওটাও তোমাদের গ্রুপে আপলোড করে দিব, মানে তোমাদের গ্রুপে দিয়ে দিব আচ্ছা লিঙ্কটা।
আচ্ছা, এরপর আসছে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ। আচ্ছা, গ্লোবাল ভিলেজ জিনিসটা আমরা সবাই মুখস্থ করি কিন্তু বুঝতে পারি না। তো এটা জিনিসটা মুখস্থটা না যতটা না দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে বুঝাটা। তো দেখো, আমি সিম্পলি তোমাদের এটা পড়ানোর আগে একটা এক্সাম্পল দিব, সেটা দিয়ে তোমরা দেখো বুঝো কিনা। নর্মালি তোমরা আমি জানি না কেউ গ্রামে গিয়েছো কিনা, যারা গ্রামে থেকেছো কখনো বা গ্রামে কখনো অকেশনালি গেছো, তারা গ্রামের পরিবেশ সম্পর্কে জানো যে একটা গ্রামে যদি কোনো একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা মানে কোনো একটা অকারেন্স বা ইনসিডেন্ট যেটা অপ্রত্যাশিত, তাহলে সেই ঘটনাটা গ্রামের সবাই দেখা যাচ্ছে যে 1 ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে সারা গ্রাম হয়ে যাবে। বা ধরো কেউ একজন প্রেম করেছে গ্রামে, তো সেটা যদি কেউ একজন জানতে পারে, দেখবা যে সারা গ্রামের লোক জানতে মানে আধা ঘন্টা টাইম নিচ্ছে না, সবাই জেনে যাচ্ছে। মানে ভাইরাল হওয়া এক কথায় যেটা বলে, যে খুব দ্রুত ভাইরাল হয় একটা গ্রামে। তো এখন চিন্তা করো, তোমরা ফেসবুক ইউজ করো, তো ফেসবুকে যদি মানে কোনো সেলিব্রিটি বা যে কোনো কিছু যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে, তাহলে সেটা খুব দ্রুত ভাইরাল হয়ে যাচ্ছে না এখন? মানে ফেসবুকের জি স্যার। মাধ্যমে বা কমিউনিকেশন মিডিয়াম যেটা, হয়তো টুইটার হতে পারে বা হচ্ছে এতে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, যে এখন এই যে প্রযুক্তি আমাদেরকে মানে এমন একটা অবস্থায় নিয়ে এসেছে যে পুরা বিশ্বটাই একটা গ্রামের মতো হয়ে গেছে। যে একটা গ্রামে মানুষ যেমন একে অপরের সাথে খুব সুন্দরভাবে, মানে উইদাউট এনি কমিউনিকেশন ডিভাইস দে ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার। তারা কোন রকম কমিউনিকেশন ডিভাইস ইউজ ছাড়াই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে। এবং মানে মনে হয় যেন তারা একই একই বাসায় বসবাস করে, মানে কিছু হইলেই সবাই জেনে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে এখন দেখো, আমি এখানে বসে আছি, তোমরা সারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বসে আছো, বাট আমরা ক্লাস করছি। ঠিক ওই যে একটা গ্রামে যেমন মানে এক জায়গায় বসে কথা বলে, ঠিক সেরকম। আবার দেখো, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কমিউনিকেট করবে যে আমেরিকাতে থাকে, বা আমেরিকার কোন একটা ইউনিভার্সিটি থেকে তুমি ডিগ্রি নিতে পারছো বাংলাদেশে বসে। তাহলে কি হচ্ছে, যে সারা বিশ্বটাই এখন হয়ে গেছে একটা গ্রামের মতো। এই কনসেপ্ট থেকেই আসছে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম। মানে বিশ্বগ্রাম আসলে কোনো টপিকস না, এটা একটা কনসেপ্ট। সারা পৃথিবীটাই একটা গ্রাম হয়ে গেছে। দেখো এই যে আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, দেখো, বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একে অপরের সেবা প্রদান করে। তো এটাই হচ্ছে বিশ্বগ্রাম। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, আমাদের গ্রামে যেমন সবাই সবারটা জেনে যায় সবকিছু, ঠিক তেমনি সারা পৃথিবীতে এখন ওই আহ, তোমার লেডি গাগা বলো বা হচ্ছে ওই টম হ্যাঙ্কস বলো বা হচ্ছে তোমার যে কোনো সেলিব্রিটি যা কিছু করছে, আমরা সবকিছু জেনে যাচ্ছি না সাথে সাথে। ধরো আমেরিকাতে বসে যে মানে ওই যে বিল ক্লিনটন বা হচ্ছে তোমার ডোনাল্ড ট্রাম্প কে কি করছে, আমরা কিন্তু ঘরে বসেই মুঠোফোন এই মোবাইলের মাধ্যমে জেনে যাচ্ছি। তার মানে কি, আমরা ওই যে গ্রামে যেমন জেনে যাইতাম, ঠিক তেমনি এখনো কিন্তু এভাবেই জেনে যাচ্ছি। তো ইটস লাইক এ ভিলেজ। সো দ্যাটস ওয়াই উই আর কলিং দিস অ্যাজ গ্লোবাল ভিলেজ। এটাকে এই জন্যই আমরা বলছি গ্লোবাল ভিলেজ। এখন বলো তোমরা গ্লোবাল ভিলেজ ব্যাপারটা বুঝছো কিনা? জি স্যার। জি স্যার। ওকে, সবাই বলবা যে বুঝলে বলবা, না বুঝলে সেটাও বলবা যে স্যার বুঝি নাই। আচ্ছা, এখন আমরা জানবো এই গ্লোবাল ভিলেজ তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন। টু ফর্ম এ গ্লোবাল ভিলেজ, হোয়াট কাইন্ডস অফ এলিমেন্টস উই আর গোয়িং টু নিড। কি কি জিনিস আমাদের প্রয়োজন এই একটা গ্লোবাল ভিলেজ তৈরি করতে গেলে? সেটা হতে পারে যে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক, কি কি প্রয়োজন আমরা সেগুলাই দেখব। সো এটা বিশ্বগ্রাম তৈরির উপাদান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বিশ্বগ্রাম তৈরির উপাদান সমূহ। এখানে আমি 5টা উপাদানের বর্ণনা দিয়েছি বা 5টা উপাদান সম্পর্কে দিয়েছি। দ্যাট ডাজেন্ট মিন দ্যাট আমাদের শুধু 5টা এলিমেন্টই আছে। এই 5টা হচ্ছে প্রধান এলিমেন্ট, এই 5টা হচ্ছে প্রধান উপাদান। এই 5টা ছাড়া গ্লোবাল ভিলেজ স্ট্যাবলিশ করা যাবে না। এর বাইরে আরো উপাদান আছে, বাট সেগুলো আমাদের না জানলেও চলবে। তো এই 5টা উপাদান আমরা খুব ভালোভাবে জানবো।
তো প্রথমে কি বলছে হার্ডওয়্যার। এখন কোশ্চেন হতে পারে যে হার্ডওয়্যারটা কি স্যার? হার্ডওয়্যার হচ্ছে তোমরা যে কম্পিউটারের সামনে বা মোবাইলের সামনে বসে আছো না, এই কম্পিউটার বা মোবাইলটাই হচ্ছে হার্ডওয়্যার। সামথিং দ্যাট ইউ ক্যান টাচ, তুমি যেটাকে টাচ করতে পারো, এটাই হচ্ছে হার্ডওয়্যার। যে ইলেকট্রনিক ডিভাইসটা তুমি টাচ করতে পারো, তোমার ওই যে কম্পিউটারের র্যাম রম মাদারবোর্ড বা যে সিপিইউটা তুমি দেখতে পাচ্ছ, মনিটর দেখতে পাচ্ছ, হাত দিয়ে স্পর্শ করছো, এটাই হচ্ছে হার্ডওয়্যার। দেখো আমি যদি গুগলে এখন হার্ডওয়্যার দিয়ে একটা সার্চ দেই তাহলে কি আসবে দেখো, তোমরা দেখলেই বুঝবা। তোমরা দেখতে পাচ্ছ? দেখো এখানে সব কম্পিউটারের ছবি, দেখো সব কম্পিউটারের ছবি, মোবাইল কম্পিউটার মোবাইল কম্পিউটার, দেখো মোবাইল কম্পিউটার ছাড়া আর কিচ্ছু নাই। তার মানে এগুলা সবই হার্ডওয়্যার। তো হার্ডওয়্যারটা আসলে কি তাহলে? পেরিফেরাল যন্ত্রপাতি, কম্পিউটার মোবাইল রেডিও টেলিভিশন, দেখো এখানে আমি এক্সাম্পল দিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটা কি? সফটওয়্যার ইজ সামথিং দ্যাট রানস হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে ওই জিনিস যেটা হার্ডওয়্যারকে রান করে। এখন কথা হচ্ছে কিভাবে রান করে। তুমি তোমার ফোন দিয়ে কাউকে কল করছো, তাই না? এখন তোমার ফোন দিয়ে আসলে তুমি কিভাবে কল করো? ওই ফোনের যে সফটওয়্যারটা, সেটা তুমি ওই যে কলার যে সফটওয়্যার, সেটা দেখে দেখে নাম্বার টাইপ করে তারপর কল করো না? তুমি যদি তোমার ফোনকে যদি বলো ফোন তুমি এটা কল করো অমুককে, তাহলে সে করতে পারবে? পারবে না। তাকে একটা সফটওয়্যার ইউজ করতে হবে। এই যেমন তুমি গেম খেলতেছো, গেম কি অটোমেটিক্যালি তুমি খেলতে পারো? এটাও তো একটা সফটওয়্যার। তার মানে তোমার হার্ডওয়্যারটাকে বা তোমার কম্পিউটারটাকে বা তোমার মোবাইলটাকে তুমি চালানোর জন্য এই সফটওয়্যারগুলো তুমি ব্যবহার করছো। বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। এই যে আমি একটু আগে তোমার হচ্ছে তোমাদের এই হার্ডওয়্যারটা দেখালাম, মানে গুগলে সার্চ দিয়ে, তো এটা এই যে একটা, এটাও কিন্তু একটা সফটওয়্যারের মাধ্যমে। এটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার বলে, গুগল ক্রোম, এটা হচ্ছে ব্রাউজার সফটওয়্যার। তার মানে ইন্টারনেট ব্রাউজ করার জন্য আমাদের সফটওয়্যার প্রয়োজন, আমাদের গেম খেলার জন্য সফটওয়্যার প্রয়োজন, আমাদের এই যে তোমাদের সাথে আমি কথা বলছি এটার জন্য সফটওয়্যার প্রয়োজন। কি সফটওয়্যার? জুম সফটওয়্যার। দ্যাট মিনস আমরা যে কোনো ধরনের কমিউনিকেশন বলো বা যা কিছু, এনিথিং দ্যাট উই ক্যান ডু ইউজিং আওয়ার হার্ডওয়্যার শুড বি রান ইউজিং সফটওয়্যার। যা কিছু আছে সেগুলো রান করার জন্য এই সফটওয়্যারই আমাদের প্রয়োজন। হার্ডওয়্যারকে রান করতে হলে আমাদের সফটওয়্যার প্রয়োজন। দেখো এখানে কি বলছে, কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষায় লিখিত নির্দেশনার সমাবেশকে প্রোগ্রাম বলে। বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি বিভিন্ন প্রোগ্রাম বা সফটওয়্যার প্রয়োজন। বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম, ব্রাউজিং সফটওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার ইত্যাদি। এরপর হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। এখন কথা হচ্ছে তুমি গ্লোবাল ভিলেজ তৈরি করার জন্য মোটামুটি ভাবে তুমি হার্ডওয়্যার পেলা, এরপর সফটওয়্যার পেলে। তো এখন তোমার হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকলেই হবে? মোবাইলে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কি তুমি কল করতে পারবা? পারবা না কিন্তু। তুমি যদি ইন্টারনেটের সাথে সংযুক্ত না থাকো তাহলে কি তুমি কমিউনিকেট করতে পারবা? পারবা না। সো এরপরে আমাদের প্রয়োজন হবে কানেক্টিভিটি বা নেটওয়ার্ক বা ইন্টারনেট, যেটাকে আমরা বলবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইন্টারনেট বা নেটওয়ার্ক ইজ দ্য ব্যাকবোন অফ গ্লোবাল ভিলেজ। দেখো এখানে আমি বলে দিয়েছি, বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক বা কানেক্টিভিটি। তার মানে বিশ্বগ্রাম সম্ভবই হতো না যদি এই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি না থাকতো বা ইন্টারনেট না থাকতো। তাহলে আমরা হার্ডওয়্যার জানলাম, সফটওয়্যার জানলাম, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি জানলাম। এখন জানবো হচ্ছে ডেটা বা ইনফরমেশন। এই যে একটু আগে আমরা পড়ে আসলাম ডেটা বা ইনফরমেশন, সেটাই আসলে ডেটা বা ইনফরমেশন। এখানে থাকবে, দেখো তুমি হার্ডওয়্যার ইউজ করছো তোমার মোবাইল ফোন, তুমি সফটওয়্যার দিয়ে কল করছো আর নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড হচ্ছ। এখন এই যে আমি তোমাদের সাথে কানেক্টেড হয়েছি, কিন্তু আমি যদি কথা না বলি, আমার কথাগুলো কিন্তু ইনফরমেশন বা ডেটা। এগুলো আমি কথা বলছি, কথা বলে তোমাদের এই হেডফোনের মাধ্যমে তোমাদের কাছে পাঠাচ্ছি। তো এই ডেটা বা ইনফরমেশন যদি আমি না পাঠাইতাম বা আমি যদি না দিতাম, তাহলে কি তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারতা না কিন্তু। মানে আমি তোমাদেরকে ডেটা পাঠাচ্ছি, তোমরা সেগুলো রিসিভ করছো, আবার তুমি রেসপন্ড করছো, আমি রিসিভ করছি। তুমি যখন কথা বলছো আমি সেটা রিসিভ করছি। তার মানে এই ডেটা বা ইনফরমেশন প্রয়োজন আমাদের
যোগাযোগের জন্য, একে অপরের সাথে যোগাযোগ করার জন্য আমাদের এই ডেটা বা ইনফরমেশন প্রয়োজন। আর ডেটা ইনফরমেশন হচ্ছে একে অপরের সাথে শেয়ার করা হয়। এরপর হচ্ছে মানুষের সক্ষমতা। আচ্ছা বলো তো, তোমরা এই যে জুমে ক্লাস করতেছো, এই জুমে ক্লাসের এটা কি তোমরা শুরুতেই পারতে নাকি কেউ শিখাই দিছে তোমাদের? কেউ শিখিয়ে দিয়েছে না? জি স্যার। হ্যাঁ, কেউ যদি শিখিয়ে না দেয় তাহলে কিন্তু তোমরা পারবা না। তো এই যে মানুষের সক্ষমতাটা তৈরি করতে হবে। যেহেতু বিশ্বগ্রাম মূলত প্রযুক্তি নির্ভর, তাই বিশ্বগ্রাম বাস্তবায়নের জন্য মানুষের সচেতনতা ও সক্ষমতা থাকতে হবে, বা আমাদেরকে শিখতে হবে। দেখো, যারা মানে নতুন নতুন প্রযুক্তি আসবে সেগুলো যদি আমরা না শিখি তাহলে কি আমরা ইউজ করতে পারবো বিশ্বগ্রামের এই ইয়েগুলা? যেমন দেখো, তোমার দাদি বা নানি বা এরকম যারা একটু বয়স্ক লোক, তারা অনেকেই দেখবা যে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে না। তারা কিন্তু এই তোমাদের মতো বসে ক্লাস করতে পারবে না। তো যদি এই জিনিসগুলো না পারে তাহলে তো ক্লাস করতে পারবে না। তাহলে তার মানে তাদের সক্ষমতা নেই। তাহলে আমাদেরকে উই হ্যাভ টু বি ক্যাপাবল অফ ইউজিং দিস কাইন্ডস অফ ডিভাইস। এই ডিভাইসগুলো ইউজ করার জন্য আমাদের ক্যাপাবল হতে হবে, বা আমাদেরকে ইউজ করার জন্য সক্ষম হতে হবে। তো যাই হোক, আমরা তাহলে 5টা এলিমেন্ট জানলাম কি কি: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, ডেটা বা ইনফরমেশন এবং মানুষের সক্ষমতা। সেই 5টা জিনিস মুখস্থ করে ফেলবা কিন্তু। কি কি আমি আবারও বলছি: হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক বা কানেক্টিভিটি এবং ডেটা বা ইনফরমেশন ও মানুষের সক্ষমতা। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝেছো সবাই? জি আচ্ছা, স্যার। লাইভা বুঝছো? জি স্যার। ওকে, তোমার চেহারা দেখা যায় না কেন? তুমি ক্যামেরা অন করো নাই? ক্যামেরা অন করতে হবে। আচ্ছা, এখন দেখো, জানবো আমরা বিশ্বগ্রামের সুবিধা। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ গ্লোবাল ভিলেজ? গ্লোবাল ভিলেজ আমাদেরকে কি কি বেনিফিট দিচ্ছে, কি কি সুবিধা দিচ্ছে? গ্লোবাল ভিলেজ দেখো, স্বল্প সময়ের মধ্যে বিশ্বব্যাপী নিরাপদ ও দ্রুত যোগাযোগ করা যায়। উইথিন এ শর্ট টাইম উই ক্যান কমিউনিকেট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা সারা বিশ্বের সাথে কমিউনিকেট করতে পারি। পৃথিবীব্যাপী তথ্যের ব্যাপক উৎস সৃষ্টি হয়েছে। দেখো, সারা বিশ্বের যার কাছে যা তথ্য আছে সবাই ইন্টারনেটে শেয়ার করছে। এই যে মনে করো যে ফেসবুক আসার কল্যাণে মনে করো ছোটখাটো কবির তো অভাব নাই। মানে ফেসবুকে দেখবা যে 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 স্ট্যাটাস দিচ্ছে, কবিতা লিখছে, নিজের গান শোনাচ্ছে, এই করতেছে সেই করতেছে, মানে কি বিশাল তথ্য ভান্ডার। মানে সুযোগ পেয়ে মনে করো যার যার ল্যাটেন্ট প্রতিভা আছে, সুপ্ত প্রতিভা আছে, সবাই তা হচ্ছে বিলিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে বিশাল উৎস সৃষ্টি হয়েছে, তথ্য পাওয়া সহজলভ্য হয়েছে। এখন দেখো, আমি তোমাদেরকে এই যে একটু আগে বললাম যে হার্ডওয়্যার কি, তোমাদেরকে বুঝাইতে পারছিলাম না, কিন্তু আমি গুগলে সার্চ দিয়ে কি করলাম, অনেক হার্ডওয়্যারের তথ্য তোমাদেরকে দিয়ে দিলাম। তার মানে কি, আমাদের যে কোনো তথ্য পাওয়া এখন সহজ হয়ে গেছে, গুগলে সার্চ দিলেই আমরা পেয়ে যাই। কিন্তু আজ থেকে চিন্তা করো তো, 10 বছর বা 15 বছর বা 20 বছর আগে আমরা কিন্তু এটা চিন্তাই করতে পারতাম না যে গুগলে সার্চ দিলে এটা আমরা জানতে পারবো। তখন তো গুগল আমরা চিনতামই না। আমরা তো গুগল চিনেছি 2010 সালের পর থেকে বাংলাদেশে। সো এটা এখন সহজ করে দিয়েছে গুগল। আচ্ছা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, মানুষের কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, ব্যবসা বাণিজ্যে প্রসার ও লেনদেন সহজ ও দ্রুততর হচ্ছে, ঘরে বসেই শিক্ষা গ্রহণ করা যায়। এখন যেমন তোমরা ঘরে বসেই শিক্ষা গ্রহণ করছো, যদিও বাধ্য হয়ে গ্রহণ করছো। এই করোনা না আসলে কিন্তু প্রযুক্তির অনেক কিছু তোমাদের অজানা থেকে যেত, হয়তো জানতে আরো কয়েক বছর পর, কিন্তু সেগুলো এখনই জেনে গেছো। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে লেখালেখি করার মাধ্যমে কোনো বিষয়ে মতামত প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা যাচ্ছে। হ্যাঁ, এগুলোও হচ্ছে। এরপরে বিশ্বগ্রামের অসুবিধা দেখো, অসুবিধাও কিন্তু আছে। এখন দেখো, এই যে আজ থেকে 10 বছর আগে কারো ছবি, যদি কোনো ছবি দেখো, দেখবা যে মানুষের হেয়ার কাট, নর্মালি বাংলাদেশের মানুষ যেমন হেয়ার কাট দিত সেটাই। কিন্তু এখন মানুষ কেমন হেয়ার কাট দেয়? ওই যে নিগ্রোরা দেখবা, আফ্রিকান নিগ্রোরা যেরকম হেয়ার কাট দেয় না, বাংলাদেশের ম্যাক্সিমাম পোলাপান দেখবা যে ওইরকম হেয়ার কাট দেয়। তার মানে কি, যে এইগুলা এখন এই যে ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে, এই এক্সচেঞ্জ হওয়ার ফলে আমরা নেগেটিভ জিনিসগুলো অ্যাকসেপ্ট করছি বেশি, যেগুলো পজিটিভ দিক সেগুলো অ্যাকসেপ্ট করছি কম। তো এগুলা হচ্ছে অসুবিধা। তার মানে কোনো কিছু গোপন থাকছে না, মিথ্যা তথ্য আদান প্রদানের সুযোগ রয়েছে। যেমন ওই যে ভাইরাল হয়ে যায় দেখবা যে নেগেটিভ কিছু হইলে যে
কারো সম্পর্কে কিছু সত্য মিথ্যা যাচাই না করে আমরা সেগুলো শেয়ার করি, করে সেগুলো মনে করো ভাইরাল হয়। তো এগুলো আসলে ড্রব্যাকস। এছাড়া বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয় এগুলা দিয়ে। তো এগুলা ছিল আমাদের গ্লোবাল ভিলেজের ড্রব্যাকস। এখন আমরা জানবো তথ্য প্রযুক্তি নির্ভর মানে কি টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে। দুই একটা এক্সাম্পল আমি দিয়েছি, যদিও পরবর্তীতে হ্যাঁ এই যে এখানে আহ, প্রশ্নগুলো আমি দিয়েছি আবার। তো এখানে জাস্ট কিছু দেওয়া হয়েছে, যেমন তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকবার আসছে তোমাদের পরীক্ষায়, জন্য আমি ভিতরে দিয়ে দিচ্ছি, এটার অ্যান্সারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, কথা হচ্ছে তোমরা এখন তোমাদের এটা কেটে যাবে, তোমরা আবার জয়েন করো। হ্যাঁ, তোমরা এগেন এই সেম পাসওয়ার্ড সেম দিয়ে তোমরা এখনই আবার জয়েন করো। হ্যাঁ, সো আমরা পড়ছিলাম বিশ্বগ্রামের অসুবিধা। তো দেখো এখান থেকে কি টাইপের কোশ্চেন আমাদেরকে আস্ক করতে পারে। বলছে তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম, অথবা তথ্য প্রযুক্তি ব্যতীত বিশ্বগ্রাম প্রতিষ্ঠা সম্ভব নয় ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা মনে করো যে তোমাদের বিভিন্ন বোর্ডে বহুবার আসছে, এই জন্য আমি এটা অ্যাড করে দিয়েছি এই কোশ্চেনটা। সো এটার অ্যান্সারও আমি দিয়ে দিয়েছি। তো তথ্য প্রযুক্তি ছাড়া বিশ্বগ্রাম সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা যে উপাদানগুলো দেখলাম এখানে বিশ্বগ্রামের, এগুলা সবই হচ্ছে তথ্য প্রযুক্তির উপাদান। সো তথ্য প্রযুক্তির উপাদান যদি না থাকে বা তথ্য প্রযুক্তি যদি ইউজ না করা হয়, তাহলে বিশ্বগ্রাম কিভাবে সম্ভব হবে? সেটাই আমি এখানে এক্সপ্লেইন করে দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। এটা আমি বলছি না, যেহেতু অ্যান্সার এখানে দিয়ে দিয়েছি, এটা তোমরা বাসায় দেখবা। আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি যখন ক্লাস স্টার্ট করব, অবভিয়াসলি আমি কিন্তু এই যেগুলো পড়াচ্ছি সেগুলা থেকে কিছু কিছু কোশ্চেন, হয়তো সব জিজ্ঞেস করব না, বাট কিছু কিছু কোশ্চেন যেগুলা দেওয়া আছে এখানে, সেখান থেকে আমি কিছু কিছু কোশ্চেন তোমাদেরকে আস্ক করব, যে তোমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে। সো কেউ ফাঁকি দিবা না। আর তোমরা যদি রেগুলারলি পড়াশোনা করো, আমার মনে হয় আহ, মানে অন্ততপক্ষে আইসিটিতে A+ মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। কারণ আইসিটি খুব কঠিন জিনিস না, কিন্তু সমস্যা হচ্ছে বোঝাটা কঠিন। মানে অনেকে বুঝতে পারে না, না বুঝেই ভয় পায়। দেখবা যে আইসিটিতে অনেক ফেলও করতেছে, ইংলিশের পরে সবচেয়ে বেশি ফেল করতেছে আইসিটিতে। কিন্তু আইসিটি কি অনেক কঠিন? না। তোমরা আসলে আইসিটি ইউজ করতেছো সবাই, কিন্তু না জেনে ইউজ করতেছো। সবাই মোটামুটি আপডেটেড এখন। সো ভয় পাওয়ার কিছু নাই। এরপরে দেখো ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদণ্ড বলা হয় কেন ব্যাখ্যা করো। বিশ্বগ্রামই হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা, ব্যাখ্যা করো। এই যে একটু আগে আমি বলছিলাম তোমাদেরকে যে মেরুদণ্ড এটা কেন মেরুদণ্ড, কারণ আমাদের সবকিছু যদি থাকে তাও আমরা এই বিশ্বগ্রাম মানে ইন্টারনেট ছাড়া কিছুই করতে পারবো না। ইন্টারনেটটাই হচ্ছে দিস ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার কমিউনিকেশন আর গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজের মেরুদণ্ডই হচ্ছে এই বিশ্বগ্রাম। আচ্ছা, এখন দেখো আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান সমূহ বা বিশ্বগ্রাম এই যে এসেছে, বিশ্বগ্রাম আমরা ব্যবহার করছি বা বিশ্বগ্রামে আমরা আছি, মানে সারা বিশ্বটাই তো এখন একটা গ্রাম এবং সেই গ্রামে আমরা আছি। আমরা সবাই সেই গ্রামের বাসিন্দা, মানে ইনহ্যাবিটেন্টস। সো কি কি ধরনের সুযোগ সুবিধা আমরা সেখান থেকে পাচ্ছি বা কি কি ধরনের কনসেপ্ট আমরা সেখান থেকে নিচ্ছি। দেখো এখানে যোগাযোগ আছে, কর্মসংস্থান আছে, শিক্ষা আছে, চিকিৎসা আছে, গবেষণা আছে, অফিস আছে, বাসস্থান আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিনোদন, সামাজিক যোগাযোগ, সংবাদ, সংস্কৃতি, এই সব কিছু কিন্তু এই বিশাল এই গ্লোবাল ভিলেজের মধ্যে আছে এবং সেগুলো এক এক করে আমরা জানবো। আমরা একটা একটা করে সেগুলো জানবো। তো সেগুলা জানার আগে বা সেগুলো পড়ার আগে আমরা কিছু মানে কোশ্চেন দেখে আসি। হ্যাঁ, যে যেগুলো পড়লাম সেখান থেকে তোমরা দেখি পারো কিনা। সবাই স্পিকারটা অন করো, করে অ্যান্সার দিবা। আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করব। আহ, যেহেতু লাইভ আর ছবি আমি দেখতে পাচ্ছি না, ওকে আমি জিজ্ঞেস করব। লাইভ, 1 নম্বরের অ্যান্সারটা বলো। স্যার একের আনসার ক হবে। হ্যাঁ, ক হবে। বিশ্বগ্রাম কি? তথ্য প্রযুক্তি ভরা বিশ্ব, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন নুসরাত জাহান, তুমি বলবা নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান?
ইন্টারনেট। অবভিয়াসলি আমরা তো বলেই দিলাম যে ব্যাকবোন, এটাই হচ্ছে মেরুদণ্ড, সো এটাই হচ্ছে মূল উপাদান। আচ্ছা, আহ, রিশা, তুমি বলবা মার্শাল ম্যাকলুহান কে ছিলেন? হ্যাঁ, অবভিয়াসলি প্রযুক্তিবিদ, কারণ যেহেতু উনি বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা, এবং এখানে নিশ্চয়ই রসায়নবিদ বা দার্শনিক বা কৃষিবিদ এরা আসবে না, এখানে প্রযুক্তিবিদই হবে, টেকনোলজিস্ট বা কম্পিউটার সায়েন্টিস্ট। আচ্ছা, এখন সুমাইয়া বলবা কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে? স্যার 4 নাম্বার। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, এক্স্যাক্টলি। কারণ আমাদের বিশ্বগ্রাম মানেই তো যোগাযোগ, তাই না? গ্রামে যেমন যোগাযোগ করা হতো, বিশ্বগ্রামের মাধ্যমে আমরা আসলে কমিউনিকেশন করছি। তার মানে এই যোগাযোগ ব্যবস্থাটাই আমাদের আসলে বিশ্বগ্রামের ইয়েটাকে উদ্বুদ্ধ করে, মানে চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে। তো ঠিক আছে, আমরা জানলাম এতটুকু। এখন আমরা জানবো যোগাযোগ। যোগাযোগ জিনিসটা কি, বা যোগাযোগের এখানে কি কি মানে মাধ্যম আছে, সেগুলো আমরা দেখব। তো দেখো, প্রথমে আসছে তো যোগাযোগ বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই কমিউনিকেশন? কমিউনিকেশন মিন্স ইনফরমেশন এক্সচেঞ্জ, তাই না? ইনফরমেশন এক্সচেঞ্জ করা, যে তথ্যের আদান প্রদান করা। তো যোগাযোগ মানে হচ্ছে তথ্যের আদান প্রদান, এবং প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী কোথাও বা দূরবর্তী কোনো স্থানে কারোর সাথে আমরা তথ্যের আদান প্রদান করি, এবং সেটা দ্রুত গতিতে করি। আর এই যে করা, সেটাই হচ্ছে যোগাযোগ প্রযুক্তি বলা হয়। দেখো, তথ্যের আদান প্রদানকে বলা হয় যোগাযোগ, এবং প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থিত ব্যক্তিবর্গ পরস্পরের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করতে পারে, তাকে যোগাযোগ প্রযুক্তি বলে। তার মানে প্রযুক্তি ব্যবহার করে আমরা যে দ্রুততম উপায়ে যোগাযোগ করি, সেটাই হচ্ছে যোগাযোগ মানে প্রযুক্তি। আচ্ছা, এখন দেখো যোগাযোগ প্রযুক্তির এই যে কনসেপ্ট, এটা উন্নত হয়েছে বা দ্রুততর হয়েছে কিভাবে, কোন কোন মাধ্যমে? মোবাইল ফোন, ইমেইল, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলোর মাধ্যমেই কিন্তু হয়েছে। তো আমরা তাহলে সেই জিনিসগুলো একটু জানবো। প্রথমে আসছে মোবাইল ফোন। তো মোবাইল ফোন কি, এই জিনিসটা আমাদেরকে এখন আসলে বলার আমার মনে হয় না প্রয়োজন আছে, কারণ সবাই মোটামুটি ভাবে জানো মোবাইল ফোন কি। মোবাইল ফোন হচ্ছে সেলুলার ফোন বা তারবিহীন একটা টেলিফোন মাধ্যম। আর এটাকে সেলুলার, সেলুলার কেন বলা হয় জানো? সেল মানে কি? সেল মানে কিন্তু কোষ। কোষ। হ্যাঁ, কোষ। কিন্তু এটাকে সেলুলার ফোন কেন বলা হচ্ছে? তাহলে কোষের মতো দেখতে তাই। মোবাইল ফোনটা দেখবে ষড়ভুজ বা 6টা কোণা থাকে মোবাইল ফোনের, তাই না? একটা মোবাইল ফোনের কয়টা কর্নার থাকে? 6টা না? 6টা। 6টা তল থাকে, হ্যাঁ। তো একটা 6টা। কোষেরও কিন্তু 6টা তল থাকে, এই জন্য এটাকে সেলুলার ফোন বলা হয়। এটা জেনে রাখো, এটা তোমাদের বইয়ে বা পরীক্ষায় আসবে না, কিন্তু এমনি জেনে রাখলে আর কি, যে সেলুলার ফোন কেন বলা হয় এটাকে। যাই হোক, মোবাইল ফোনের মাধ্যমে আমরা খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে আমাদের ডেটার আদান প্রদান করতে পারি, কথা বলতে পারি। ইমেইল, আমি আজকে একটা কথা বলে দিব, এই কথাটা তোমরা সবসময় মনে রাখবা। আইসিটিতে ই শব্দটা যেখানেই দেখবা চোখ বুজে বলে দিবা ইলেকট্রনিক। তাহলে ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল মানে হচ্ছে ইলেকট্রনিক মেইল। আচ্ছা, মেইল মানে হচ্ছে ডাক বা যোগাযোগ, ওই যে ডাক যোগাযোগ যেটা বলে, চিঠিপত্র আদান প্রদান, মেইল করা। তো আমরা নর্মালি যখন ওই যে আগেকার দিনে বলতে আজ থেকে মানে এখনো তো আছে ডাকঘর, ওই যে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান। তো সেটা ম্যানুয়াল পদ্ধতিতে করা হয়। তোমরা চিঠি লেখো, লিখে ডাকঘরে পোস্ট করে দিয়ে আসো। দেন তোমরা মনে হয় এখানে কেউ এখনো পর্যন্ত ইউজ করো নাই এটা, বাট আমরা ইউজ করছি এটা। আমরা যখন ছোট ছিলাম তখন ডাকঘরের মাধ্যমে আমরা চিঠিপত্র আদান প্রদান করছি। তো তোমাদের আসলে মনে হয় না এটা করা হয়েছে, বাট তোমার বাবা মা ওনারা হচ্ছে হয়তো এটা করেছেন। তো এই
জিনিসটাই আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে করছি বা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করছি, এই মানে মেইলই পাঠাচ্ছি আমরা, মানে চিঠিপত্রই পাঠাচ্ছি, কিন্তু কার মাধ্যমে? আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পাঠাচ্ছি, তখন সেটাকে আমরা বলছি ইমেইল। যখন সেম কাজটাই আমরা ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে করছি তখন আমরা বলছি ইলেকট্রনিক মেইল বা ইমেইল। যখন ম্যানুয়াল ভাবে করা হয় তখন সেটাকে বলা হয় মেইল, আর যখন ইলেকট্রনিক ডিভাইস ইউজ করে করছো তখন সেটা ইমেইল। তাহলে দেখো এখানে কি বলছে, ইমেইল হচ্ছে ইলেকট্রনিক বার্তা, অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেইল। দেখো এখানে ইমেইল হচ্ছে ইলেকট্রনিক বার্তা, মেইল মানে বার্তা আর ইতে ইলেকট্রনিক, সো ইলেকট্রনিক বার্তা। ইমেইলের এক্সাম্পল যদি দিতে বলে, সবাই ইউজ করে যে জিমেইল, তারপর ইয়াহু মেইল, আরো অনেক কিছু আছে। আচ্ছা এখন দেখো এরপর আসছে টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং কি? টেলিকনফারেন্সিং হচ্ছে, তোমরা সবাই তোমাদের মোবাইলে, আমার মনে হয় এই জিনিসটা করেছো কিনা আমি জানি না, তুমি যখন তোমার মোবাইলে কারোর সাথে ফোনে কথা বলছো তখন কিন্তু তুমি আরেকটা যদি মাঝখানে কল আসে এবং সেটা যদি রিসিভ করো তাহলে আগের কলটা হোল্ড হয়ে যায়। এখন তুমি ওই যদি অপশনে যাও, অপশনে গিয়ে কনফারেন্স নামে একটা অপশন আছে, তো কনফারেন্সে যদি যাও তখন দেখবা যে 3 জন একসাথে কথা বলতে পারো। ইনফ্যাক্ট এইভাবে তোমরা মোবাইলে 4-5 জন একসাথে কথা বলতে পারো। ফ্যামিলির মধ্যে অনেক সময় কথা হয় এরকম যে 5-6 জন একসাথে। যদিও এখন তোমাদের ইন্টারনেটের কল্যাণে, ইন্টারনেট আসার পরে আসলে এটা, কারণ টেলিকনফারেন্সিং এখন আর নাই, এখন হয়ে গেছে হচ্ছে তোমার ওই যে ভিডিও কনফারেন্সিং, এবং সেখানে একসাথে অনেকেই মানে যোগাযোগ করতে পারে। তো টেলিকনফারেন্সিংটা এখনো হয়, কম ইউজ করে, কম, কারণ এখানে দেখো বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তিবর্গ টেলিকমিউনিকেশন যন্ত্রপাতি যেমন টেলিফোন, মোবাইল ইত্যাদি ব্যবহার করে সভা কার্যক্রম পরিচালনা করে। সভা কার্যক্রম পরিচালনা করার কৌশলকেই টেলিকনফারেন্সিং বলে। তো অবভিয়াসলি when you are discussing with more than one people, that is obviously a discussion or a meeting, কারণ তোমার যখন একাধিক পার্সনের সাথে তুমি যখন করছো সেটা তো সবাই বলে, তাই না, মিটিং সেটা, এবং সেটাই হচ্ছে তোমার টেলিকনফারেন্সিং। তো এই টেলিকনফারেন্সিং 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে পাবলিক কনফারেন্স, যেটা সবাই জানতে পারবে। এটা ক্লোজড কনফারেন্স, যেটা হচ্ছে একেবারে শুধুমাত্র যারা সেখানে পার্টিসিপেট করেছে শুধুমাত্র তারা জানবে। আর একটা হচ্ছে রিড অনলি কনফারেন্স, যেটা হচ্ছে শুধুমাত্র মানে রিড অনলি মানে শুধুমাত্র রিড করা যায়, সেখানে তুমি নিজে পার্টিসিপেট করলেও তুমি শুধু একজন কথা বলবে, তুমি সেগুলো শুধু রিড করতে পারবা, মানে তুমি তোমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করতে পারবা না। যেমন আমি এখন যদি তোমাদেরকে মিউট করে রাখি, তোমরা কেউ কথা বলতে পারবা না, তাহলে কি হলো, আমি কথা বললাম তোমরা সবাই শুনলা, দিস ইজ কল্ড রিড অনলি কনফারেন্স, যেখানে তোমরা কথা বলতে পারবা না বাট আমি কথা বলবো, তোমরা সবাই শুনবা। তো এটা তোমাদের আসলে আসবেও না, দরকার নাই। টেলিকনফারেন্সিং 3 প্রকার, এটা জানো, জাস্ট দ্যাটস ইট, এটার ডিটেলস তোমাদের আসবে না, শুধু আসবে টেলিকনফারেন্সিং কি। তাহলে টেলিকনফারেন্সিং হচ্ছে কি, যখন বিভিন্ন জায়গায় বা বিভিন্ন মানে দূরবর্তী স্থানে বসেও আমরা একাধিক মানুষ একসাথে সভা করতে পারি, তখন তাকে টেলিকনফারেন্সিং বলে। এবং সেখানে অবভিয়াসলি টেলিফোন বা মোবাইল ফোন বা এগুলো ইউজ করতে হবে। আচ্ছা এরপর আসছে ভিডিও কনফারেন্সিং। আচ্ছা তোমাদের কি বেশি পড়া হয়ে যাচ্ছে না তো? ইজ ইট ওকে? না স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আমরা ভিডিও কনফারেন্সিংটা পড়বো শুধু, আর ভিডিও কনফারেন্সিং পড়ে নেক্সট দিন আমরা এটা শেষ করে দিব। এখানে ফার্স্ট লেকচারে আমি অনেক কিছু অ্যাড করেছি, তো এটা একটা দিনে আসলে সম্ভব হয় না। তো আমি ভিডিও কনফারেন্সিংটা বলি। ভিডিও কনফারেন্সিং কোথায়? ওকে, সেম জিনিস, মানে অডিও কনফারেন্সিং বা টেলিকনফারেন্সিং যেটা ছিল, ভিডিও কনফারেন্সিং সেম, কিন্তু সেখানে ছবি দেখা যাবে। ওখানে আমরা শুধু কথা শুনতাম, আর এখানে হচ্ছে আমরা পার্সনের ছবি দেখে কথা বলতে পারি। তাহলে
যে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ব্যক্তিবর্গ কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং। তোমরা যদি চাও যে এত কঠিন করে লিখবা না, মানে এখানে যেভাবে লেখা আছে বাংলা অনেক কঠিন করে দেওয়া, যে যুগপৎ উভমুখী এসব কিছু দিবা না, শুধু সিম্পলি বলবা কি, সিম্পলি বলবা হচ্ছে বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করে ছবি দেখা এবং কথা বলার মাধ্যমে একাধিক ব্যক্তির সাথে সভা করাকে ভিডিও কনফারেন্সিং বলে। স্যার যদি আমরা নিজের ভাষায় কোনো সংজ্ঞা লিখি তাহলে কোনো কি ওটা সমস্যা মার্কস নাই, কাটা যাবে? না কোনো মার্কস কাটা যাবে না। আমি এটাই প্রিফার করি, স্টুডেন্টরা নিজেরা বুঝে নিজের মতো করে লিখবে। তার বলে আবার নিজেরা আবার নিজে মানে এমন কিছু লিখো না যে এর সাথে টোটালি ইররিলেভেন্ট। অনেকে আবার সাহিত্য রচনা করে, সেটা আবার হবে না। মানে নিজের ভাষায় লেখাটা সবচেয়ে ভালো। তোমার বইয়ের ভাষাতে যদি তুমি লেখো সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কজ দিস ইজ নট এ ভার্স অফ ইউর কোরআন। এটা কোরআনের আয়াত তো না যে তোমাকে হুবহু লিখতে হবে। এটা হচ্ছে নর্মাল একটা কথা একজন লিখেছে, তুমি সেটা নিজের মতো করে বানিয়ে লিখো, কিন্তু মূল বিষয়টা এক থাকতে হবে, মূল বিষয়টা এক থাকতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। কারণ আমাদেরকে যখন আমরা খাতা দেখি বোর্ডের, তখন আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েই দেয় যে আপনারা স্টুডেন্টরা যেভাবে মন চায় সেভাবে লিখবে, কিন্তু মূল জিনিসটা যদি এক থাকে তাহলে মার্কস দিতেই হবে আপনাদেরকে। এটা হচ্ছে মেইন কথা। তো দেখো এখন আচ্ছা, স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার এগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং এর বিভিন্ন সফটওয়্যার, এগুলো দেওয়া হয়েছে। এখন দেখো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিম্নলিখিত উপকরণগুলো প্রয়োজন। এই যে ভিডিও কনফারেন্সিং এর জন্য কি কি উপকরণ প্রয়োজন, এটা কয়েকবার আসছে বোর্ডে, এই জন্য আমি এটা স্পেশালি দিয়ে দিছি যে ভিডিও কনফারেন্সিং এর জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো আর কি। এর ভিতরে সব কিছু যে লাগবেই তা না, বাট কিছু কিছু জিনিস লাগবে, যেমন মাল্টিমিডিয়া কম্পিউটার, মডেম, ইন্টারনেট সংযোগ। মডেম ইন্টারনেট সংযোগ কিন্তু একই, তুমি মডেম থাকলে হইলো, নাহলে ইন্টারনেট সংযোগ। ওয়েব ক্যাম মানে ক্যামেরা আর কি, তোমার মোবাইল দিয়ে যদি করো তাহলে তো আর ওয়েব ক্যাম লাগবে না। মাইক্রোফোন, প্রয়োজনীয় সফটওয়্যার, ভিডিও ক্যাপচার কার্ড, টেলিফোন সংযোগ, এগুলো সব যে লাগবে মানে এর ভিতরে সবই যে ইমার্জেন্সি তা না। যেমন তুমি যদি মোবাইল ফোন ইউজ করো, মোবাইল ফোনে তোমার ক্যামেরা আছে, মোবাইল ফোনে স্পিকার আছে, মানে মাইক্রোফোনটা আছে, সফটওয়্যারও ইনস্টল করা আছে, সেইভাবে আর কি তুমি বলে দিবা যে কোনটা কোনটা লাগে, নিজের মতো করে বলে দিলা যে এই জিনিসগুলো লাগে। আমাদের এখানে যেটা আছে হুবহু মুখস্থ করতে হবে, দ্যাটস নট নেসেসারি, প্রয়োজন নাই। তোমরা নিজেদের মতো করে সুন্দর করে লিখবা যে এই জিনিসগুলো লাগে। এখন বলছে ভিডিও কনফারেন্সিং এর সুবিধা কি। সুবিধা কি বলতো? ভিডিও কনফারেন্সিং এর সুবিধা হচ্ছে, দেখো আজকে ধরো তোমার অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, বাট তুমি যেতে পারছো না, তুমি সামহাউ সিক, অসুস্থ, তাহলে কি করবা? ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তুমি মিটিংটা ডিল করতে পারো। তাহলে কি হচ্ছে তোমার, অথবা তুমি যাইতে পারতেছো না, তাহলে তোমার জ্যামে আটকে গেছো, তুমি গাড়িতে বসেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মিটিংটা অ্যাটেন্ড করতে পারো। তার মানে কি, এই যে মানে ট্রান্সপোর্টেশন কস্ট কমবে, তারপরে টাইমের সময়ের অপচয় হবে না, যাতায়াত খরচ কমবে, উৎপাদনশীলতা বাড়বে, ক্রিয়েটিভিটি বাড়বে। এই জিনিসগুলা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, এই সুবিধাগুলা ইউ ক্যান বি বেনিফিটেড, তুমি এই ধরনের সুবিধাগুলো পেতে পারো। আচ্ছা, এখন বলছে ভিডিও কনফারেন্সিং এবং টেলিকনফারেন্সিং এর মধ্যে পার্থক্য কি। তো আমরা তো জেনেই গেছি যে একটাতে ভিডিও দেখা যায় মানে ছবি দেখা যায়, কথাও বলা যায়, আর একটাতে শুধু কথা বলা যায়। তাহলে আর বাকিগুলা তো আমাদের জানার প্রয়োজনই নাই, কারণ আমরা তো এমনিই বলতে পারবো যে কি কি পার্থক্য আছে, যদিও এটা আসে না, মানে আমি নিজের মতো করে আসলে, কারণ ক্রিয়েটিভ কোশ্চেন তো কখন কিভাবে দিবে তোমরা আসলে এক্সপেক্টই করতে পারবে না, বলে দিতে পারে যে ভিডিও টেলিকনফারেন্সিং এবং ভিডিও কনফারেন্সিং এর মধ্যে পার্থক্য কি। সো জেনে রাখলাম আর কি, যে একটা অডিও মানে আমরা শুধু কথা বলি, আর একটা হচ্ছে ছবি দেখে কথা বলি, দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই থাক, ফার্স্ট দিন। আমরা নেক্সট ইনশাল্লাহ, আজকে তো বুধবার তাই তো? জি স্যার, এরপর স্যাটারডে। হ্যাঁ, এরপরে আমরা শনিবার। স্যাটারডে পড়বো। সো নেক্সট ক্লাস আমরা